হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরেকটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত হতে চলেছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা অলরেডি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, দিগ্বিজয় রূপকথা কবিতা, নবনীতা দেবসেনের লেখা। এই কবিতাটা সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা করব আজকে। প্রসঙ্গত কবিতাটার লাইন ধরে ধরে ব্যাখ্যা করব এবং এমসিকিউ প্রশ্ন, যেহেতু এটা থার্ড সেমিস্টার, শর্ট কোয়েশ্চেন আসবে। সেই এমসিকিউ প্রশ্ন ঠিক কেমন কেমন আসতে পারে, কোন কোন লাইনে কোন কোন শব্দে জোর দিয়ে পড়বে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আমার এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কে কোন স্কুল থেকে, পশ্চিমবঙ্গের কোন প্রান্তর থেকে দেখছো আমার ক্লাস, অবশ্যই নিজের স্কুলের নাম, জেলা মেনশন করে জানাও। আর তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা ইন্টারেস্টেড আছো সরাসরি আমার কাছে ভর্তি হয়ে ক্লাস করার ব্যাপারে, অর্থাৎ তোমরা যারা মনে করছো যে আমার পড়ানো তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে এবং তোমাদেরকে নম্বর পেতে সাহায্য করবে, তাদের জন্য সুখবর। আমার তরফ থেকে অত্যন্ত ন্যূনতম ফিজের বিনিময়ে কিন্তু তোমাদেরকে সরাসরি অনলাইন ক্লাসেস প্রোভাইড করানো হয়। সেখানে থাকবে স্মার্ট ক্লাসের ব্যবস্থা, সেখানে থাকবে বিষয়ভিত্তিক ধরে ধরে বোঝানো, এবং পরীক্ষার জন্য একদম ফুল প্রিপারেশান তোমাদেরকে করিয়ে দেবো আমি নিজে। তো তার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও। তো চলো এবার কবিতার আলোচনাতে যাওয়া যাক। দিগ্বিজয়ের রূপকথা কবিতার আলোচনা শুরুতেই আমাদেরকে লেখক পরিচিতি সামান্য পরিমাণে নিয়ে রাখতে হবে। তো লেখক পরিচিতি কেন জেনে রাখা দরকার? তার কারণ হচ্ছে যে লেখক পরিচিতি থেকেও পরীক্ষায় এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। যেমন দিগ্বিজয়ের রূপকথা, এই যে টেক্সটটা তোমাদের পাঠ্য রয়েছে, তার লেখককে নবনীতা দেবসেন, লেখিকা উনি, এখানে যার ছবি দেওয়া রয়েছে। তো নবনীতা দেবসেন তিনি হচ্ছেন লেখিকা। তার জন্ম 13ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ। 13ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সমস্ত কিছু ইনফরমেশন নোট ডাউন করবে, বইয়ে দাগ দেবে। নেক্সট হচ্ছে তার মৃত্যু 7ই নভেম্বর 2019 তার মৃত্যু হয়। এগুলো সব ইনফরমেশন, সব গুরুত্বপূর্ণ। নেক্সট তিনি কে ছিলেন? তিনি ছিলেন বিখ্যাত লেখক এবং শিক্ষাবিদ। তিনি অনেক কিছু নিয়ে কাজ করেছেন। তিনি কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্যের ছাত্রী ছিলেন, স্টুডেন্ট ছিলেন। তো এখানে আছে যে তার পিতার নাম নরেন্দ্র দেব, মাতার নাম রাধারানী দেবী। সে যুগের বিখ্যাত কবি এবং সাহিত্যিক দম্পতি ছিলেন তারা। এছাড়া পরবর্তী সময় তিনি যাদবপুর থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন লেখিকা। এছাড়া তার লেখা বিভিন্ন গ্রন্থের নাম, তার কাব্যগ্রন্থ, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ খুব গুরুত্বপূর্ণ, প্রথম প্রত্যয়, তার উপন্যাস আমি অনুপম, এগুলো কত সালে প্রকাশ পেয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন খুব গুরুত্ব দিয়ে দেখে রাখবে। তার এই যে কবিতাটা দিগ্বিজয়ের রূপকথা, সেটা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামক যে কবিতা সংকলন, যেখানে তার অনেক কবিতা সংকলিত হয়েছে, তার অন্তর্গত। কিন্তু এছাড়াও আমি মূল গ্রন্থের নাম বলবো। এখানে আমি যা যা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছু কিন্তু তোমাদের যে পাঠ্য বই, অর্থাৎ পশ্চিমবঙ্গ কাউন্সিলের তরফ থেকে যে বইটা দেওয়া হয়েছে, সরকারি বই, সেই অনুযায়ী তথ্যগুলো আমি বললাম। এবার চলো আমরা কবিতাটা ডিটেলস পড়ে বুঝে নিই। প্রথমেই দেখো কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। প্রথম প্রশ্ন যেটা তোমাদের মাথায় আসবে, দিগ্বিজয় শব্দের অর্থ কি? দিক যুক্ত বিজয়, সন্ধি হয়ে হয়েছে দিগ্বিজয়। মানে কি? মানে হচ্ছে দিক বিদিক ঘুরে সেটা জয় করা। আগেকার দিনের রূপকথার গল্পে আমাদের ঠাকুমারা, মায়েরা গল্প শোনাতেন যে রাজারা দিগ্বিজয়ে যেতেন। আমরা পড়েছি আমাদের মহাকাব্যে, রামায়ণে, মহাভারতে এই সমস্ত কথা বর্ণিত আছে। তো দিগ্বিজয় মানে দিক বিদিক ঘুরে রাজ্য জয় করা। এবার বর্তমান যুগে এখন তো রাজা রানী কেউ নেই, সবাই গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, সবাই সাধারণ মানুষ। তাহলে এখন দিগ্বিজয় মানে কি? এখন দিগ্বিজয় মানে নিজের গুণের দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, নিজের পড়াশুনোর দ্বারা দিগ্বিদিককে জয় করে বেড়ানো। এখানে দিগ্বিদিক তুমি জয় কিভাবে করবে? না, তুমি চাকরি পেয়ে আমেরিকায় সেটেল হতে পারো, তুমি চাকরি পেয়ে বেঙ্গালুরুতে চলে যেতে পারো, তুমি চাকরি নিয়ে বাইরে কোথাও সেটেল হতে পারো, যে কোনো জায়গায়। এবং তোমার মাতৃভূমিতেও তুমি চাকরি পেয়ে নিজেকে লেখাপড়ার মাধ্যমে ইমপ্রুভ করে নানান কাজকর্মের মাধ্যমে নিজেকে ছড়িয়ে দিতে পারো। এটাই বেসিক্যালি দিগ্বিজয়। কারণ এখন আর রাজাদের মতন কেউ হাতে তলোয়ার নিয়ে দিগ্বিজয় করতে বেরোয় না, বা রাজ্য জয় করার বিষয়টা এখন আর নেই। তো এখনকার দিগ্বিজয় বলতে আমরা বেসিক্যালি এটাই বুঝবো। তো যথারীতি দিক বিদিক বিজয় করে বেড়ানো হচ্ছে দিগ্বিজয়, আমরা সেই মানেটা জানলাম। তো নেক্সট যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কবিতার লাইন ধরে ধরে আমরা পড়বো, বুঝবো। বলা হচ্ছে প্রথমেই, রক্তে আমি রাজপুত্র। খুব ভালো করে পয়েন্ট আউট করে শোনো,
দিগ্বিজয়ের রূপকথা গ্রন্থটা প্রথম যে কবিতার গ্রন্থে বা মূল গ্রন্থে সংকলিত হয়েছিল সেই মূল গ্রন্থের নাম রক্তে আমি রাজপুত্র। তাহলে রক্তে আমি রাজপুত্র শুধু কবিতার লাইন নয়, এটা দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটার মূল গ্রন্থের নামও। এছাড়াও পরবর্তীকালে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা যে সংকলন গ্রন্থ, সেখানেও কবিতাটা স্থান লাভ করেছে। আশা করছি ইনফরমেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন বা পরবর্তী জায়গায় আমরা যাব কবিতা ব্যাখ্যা প্রসঙ্গে। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে। প্রশ্ন ধরে ধরে বুঝবে। রক্তে আমি কে? রক্তে আমি ড্যাশ, রক্তে আমি রাজপুত্র। আমার জননী কেমন? জননী অবস্থা কেমন? জননীর অবস্থা তিনি দুঃখিনী। আমার জননী দুঃখিনী, মানে যে কবিতাটার কথক, যে কবিতাটার বক্তব্য রাখছে, সে নিজেকে বলছে রক্তে আমি রাজপুত্র, তার জননী বা মাতা যিনি রয়েছেন তিনি দুঃখিনী। দিগ্বিজয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? দিগ্বিজয় করতে যেতে হবে। তারপর কি আছে? দুয়োরানি দিলেন সাজিয়ে। কে সাজিয়ে দিল? কাকে সাজিয়ে দিল? দুয়োরানি সাজিয়ে দিলেন, দক্ষিণী জননী সাজিয়ে দিলেন। কাকে সাজিয়ে দিলেন? যে কিনা নিজেকে বলছে রক্তে আমি রাজপুত্র। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই লাইনটার মানে কি? রক্তে আমি রাজপুত্র মানে কি? রাজার ঘরে যদি ছেলে জন্মায় তাকে তো আমরা রাজপুত্রই বলি, তাহলে রক্তে আমি রাজপুত্র মানে কি? এখানে লেখিকা বেসিক্যালি বোঝাতে চাইছেন যে কোনো মানুষ জন্মগতভাবে সে কি হয়ে জন্মেছে আর সে কোন স্টেটাসে আছে, দুটো জিনিস সব ক্ষেত্রে এক হয় না। অনেক সময় এরকম হয় যে রাজার ঘরে জন্মেও কোনো কারণবশত দৈব দুর্বিপাকে বিপর্যয়ে সে রাজার মতো জীবন কাটায় না। তো রক্তে আমি রাজপুত্র হলেও আমার জীবনটা রাজপুত্রের মতন এত সোজা সরল নয়, এইটা একটা মানে বা মিনিং। দ্বিতীয় মানে, যেটা আমি বারংবার বলে থাকি, এখানে লেখিকার নাম কি? নবনীতা দেবসেন। তিনি নিজে একজন কি? নারী, তাই তো? পুরুষ নন তো? তো নিজে একজন নারী নবনীতা দেবসেন তিনি যখন বলছেন যে রক্তে আমি রাজপুত্র, তখন আমাদেরকে ধরতে হবে তিনি এখানে কোনোভাবেই জেন্ডার বোঝাচ্ছেন না, মানুষের সেক্সুয়ালিটি বোঝাচ্ছেন না, নারী পুরুষ এই ভেদটা বোঝাচ্ছেন না। তিনি বোঝাচ্ছেন রাজপুত্র প্রকৃতপক্ষে একটা ক্ষমতার নাম, রাজপুত্র একটা সাহসের নাম, রাজপুত্র একটা সম্ভাবনার নাম। তো আমি নারী হই বা পুরুষ, আমি রক্তে রাজপুত্র হতেই পারি। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নবনীতা দেবসেন হিউম্যানিটিতে বিশ্বাসী, তিনি মানবতায় বিশ্বাসী। আমি একজন মানুষ এবং আমার পশ্চার বা আমার জেস্চার যে কোনো রকম হতে পারে, সেটার জন্য আমাকে নারী বা পুরুষ কোনো ভাগে ভাগ হতে হবে না। তো রক্তে আমি রাজপুত্র অর্থাৎ মানসিকতায় আমি রাজপুত্র। এরপর কবি বলছেন কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্থান, কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তার মানে তিনি যে দিগ্বিজয় যাবেন তার জন্য তো কিছু জিনিসপত্র চাই, সেই সব কিছুই তার নেই। কি কি নেই খুব ভালো করে দেখবে। কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল মানে কি? কবচ হলো বেসিক্যালি এমন এক ধরনের জিনিস যেটা মানুষকে কি দেয়? যেটা মানুষকে রক্ষা করে। কবচ জিনিসটা মানুষকে রক্ষা করে। এরপর কি নেই? ধনুক নেই। ধনুক কি বুঝতেই পারছো, একটা অস্ত্র। আর কি নেই? তুনির নেই। তুনির শব্দের অর্থ কি? তুনির শব্দের অর্থ হচ্ছে তীর রাখবার পাত্র। কিন্তু এখানে তীর রাখবার পাত্রটা তো গুরুত্বপূর্ণ কেন লেখিকার কাছে? কারণ তীর রাখবার পাত্র দিয়ে তো আলটিমেটলি কিছু হয় না, যুদ্ধও হয় না, ওটাকে ছুঁড়ে মেরে কেউ কিছু করতেও পারে না, বা ওটা একটা জাস্ট একটা জিনিস রাখার জায়গা, পাত্র। আসলে লেখিকা বোঝাতে চাইছেন আমার কাছে ধনুকও নেই, তীরও নেই। সেই তীর, প্রচুর সংখ্যক তীর বোঝাবার জন্য তুনির শব্দটা ব্যবহৃত হয়েছে, যে তীর রাখবার পাত্র যেটা পিঠে নিয়ে আমি যাব, যেটার মধ্যে প্রচুর তীর থাকবে, সেইটা আমার নেই, মানে কিছু সরঞ্জাম নেই। আর কি নেই? শিরস্থান। শিরস্থান মানে কি? মাথার প্রোটেকশন, মাথা রক্ষাকারী মুকুট। মাথা রক্ষাকারী মুকুট, সেটাকে বলা হচ্ছে শিরস্থান। কেন? কারণ যুদ্ধ করতে যখন রাজারা যেতেন তারা এমন এমন জিনিস ব্যবহার করতেন যেটা তাকে প্রোটেক্ট করতে পারে। এরপর আসবে কুণ্ডল। কুণ্ডল কি? কবচ বললাম। কুণ্ডল হচ্ছে এক ধরনের কানে পরার গহনা। কুণ্ডল কি? কুণ্ডল এক ধরনের গহনা। এই গহনা কোথায় পড়ে? এই গহনা কানে পড়ে। এবং এই কবচ আর কুণ্ডল প্রকৃতপক্ষে মহাভারতের বিখ্যাত একটি চরিত্রের ছিল। সেই চরিত্রের নাম হলো কর্ণ। সেই চরিত্রের কানে কুণ্ডল মানে কানের দুল, আর গায়ে একটা অভেদ্য বর্ম।
বা রক্ষা কবচ ছিল। তাহলে কবচ জিনিসটা বেসিক্যালি রক্ষার সঙ্গে যুক্ত, এবং এর যেটা মানে যদি বলি, এর মানে হচ্ছে বর্ম। এর মানে হচ্ছে বর্ম, রক্ষার সঙ্গে যুক্ত একটা জিনিস, এবং এর মানে হচ্ছে বর্ম, গায়ের মধ্যে পরার একটা জ্যাকেটের মতো জিনিস। আর কুণ্ডল মানে কানের দুল। তো এই দুটো জিনিস কর্ণকে রক্ষা করতো যে কোনো বিপদ থেকে। তো এখানে আমাদের যিনি কথক, তিনি বলছেন আমার কিচ্ছু নেই, কবচ নেই, কুণ্ডল নেই, আমার অন্য কোনো কিছু বাঁচবার মতন কিচ্ছু জিনিস নেই, কোনো মানে যে মেটেরিয়ালগুলো লাগে, মেটেরিয়ালিস্টিক গুডস, সেগুলো নেই। তাহলে কি আছে? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, দুখানা জিনিস আছে। এবার আমরা দেখবো সেই দুটো জিনিস কি, যে দুটো নিয়ে কথক বলছেন আমি দিগ্বিজয় করে ফেলবো, গোটা বিশ্ব জয় করে ফেলা যায়। কি দিয়ে? এক, এই জাদু অশ্ব। এক, আমার কাছে একটা জাদু ঘোড়া আছে। অশ্ব মানে ঘোড়া। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে। প্রত্যেকটা কথা এখানে বুঝতে হবে, প্রত্যেকটা জায়গা এখানে বুঝতে হবে। একটা ঘোড়া আছে, মরুভূমিতে গেলে, মরুভূমিতে আমি গেলে সেই ঘোড়াটাই হয়ে যায় উট। বাস্তবে এমন কোনো ঘোড়া হয় নাকি যে মরুভূমির মধ্যে চলে গেলে ঘোড়াটা উট হয়ে যাবে? উট একটা আলাদা প্রাণী, ঘোড়া একটা আলাদা প্রাণী, কোনোদিনই একটা প্রাণী আরেকটা প্রাণী হতে পারে না। নেক্সট, আকাশে পুষ্পক, পুষ্পক রথ, পুষ্পক বিমান। কার বিমান ছিল জানো? যারা জানো কমেন্ট করো। রাবণের বিমান ছিল। রাবণ এই বিমানটা নিয়ে আকাশে ঘুরে বেড়াতেন। আকাশে উড়তে পারে এমন একটা রথ। তো বলছে এই ঘোড়াটাই আবার আকাশে গেলে রথ হয়ে যায়। এরকম কোনো ঘোড়া হয়? বাস্তবে তো হয় না। আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে। যখন আমি সমুদ্রের জলে যাই, সিন্ধু জল মানে সমুদ্রের জল, তখন ওই ঘোড়াটাই 7টা ডিঙা, সপ্ত ডিঙা বা বৃহৎ ডিঙি নৌকা সে হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা ডেফিনেটলি শিওর যে এই কবিতাটা একটা প্রতীকী কবিতা, ব্যঞ্জনাধর্মী কবিতা। যে শব্দগুলো এখানে যে অর্থে আমরা জেনারেলি ইউজ করি, এই কবিতায় সেই শব্দ সেই অর্থে ইউজ হচ্ছে না। ঠান্ডা মাথায় বুঝবে। তাহলে এই অশ্ব কোনো নর্মাল অশ্ব নয়, নর্মাল ঘোড়া নয় যার এত অলৌকিক ক্ষমতা। পরের লাইনেই দেখো, তেপান্তরে পক্ষীরাজ। ওই ঘোড়াটাই আবার তেপান্তরের মাঠ পেরিয়ে যেতে গেলে হয়ে যাবে পক্ষীরাজ ঘোড়া। এবার তোমরা অনেকে বলবে পক্ষীরাজ মানেও তো ম্যাম ঘোড়াই, তাহলে ঘোড়া কেন পক্ষীরাজ হতে পারবে না? না, পক্ষীরাজ মানে ঘোড়া নয়। পক্ষীরাজ মানে এমন একটি ঘোড়া যার দুটো ডানা আছে, যে ঘোড়া আকাশপথে উড়তে পারে। আমাদের পুরাণে এমন ঘোড়ার কথা আছে, আমাদের বাচ্চাদের রূপকথার গল্পে এমন ঘোড়ার কথা আছে, কিন্তু বায়োলজিক্যালি বা রিয়েলিস্টিকভাবে বাস্তব পৃথিবীতে এমন কোনো ঘোড়া নেই যে ঘোড়ার দুটো ডানা আছে এবং ঘোড়া আকাশে উঠতে পারে। কাজেই পক্ষীরাজ ঘোড়াও যে কোনো ঘোড়া তো হতে পারবে না। তাহলে সেই জিনিসটা কি? এবার আমরা জানতে পারছি সেই জিনিসটা কি। তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে ওই জিনিসটা প্রকৃতপক্ষে বিশ্বাস। এই বিশ্বাসকে ওপর ভরসা করে, বিশ্বাসের ওপর ভর করে কথক কী করবেন? তিনি মরুভূমির পথে সেটাকে উটের মতন ভাববেন, তিনি আকাশে সেটাকে পুষ্পক রথ ভাববেন, তিনি সেটাকেই সপ্তডিঙা ভাববেন সমুদ্রের জলে, এবং তেপান্তরের পাড়ে পক্ষীরাজ ভেবে এই বিশ্বাসকে ভরসা করে তিনি এগিয়ে যাবেন। বাস্তবে এটাই তো সত্যি। তুমি পড়াশুনো করছো, তোমার যদি না বিশ্বাস থাকে তুমি পাশ করবে। তুমি পড়াশুনো করছো, তোমার যদি না বিশ্বাস থাকে তুমি চাকরি পাবে। তোমার যদি না বিশ্বাস থাকে জীবনে তুমি দাঁড়াবে। তোমার যদি না বিশ্বাস থাকে তুমি ডাক্তারিতে চান্স পাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে। তাহলে পড়াশুনো করে তো কোনো লাভই নেই। তুমি সেই বিশ্বাসটার ওপর ভর করে পড়াশুনো করছো যে এই পড়াশুনোটা করে ভবিষ্যৎ জীবনটা আমার সুন্দর হবে। বিশ্বাসের ওপর ভর করেই মানুষ দিগ্বিজয় করে। তার জন্য আলাদা করে ঘোড়া, উট, হাতি কিচ্ছু লাগে না। নেক্সট 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি শব্দের অর্থ কি? অসি শব্দের অর্থ হচ্ছে তলোয়ার। যে তলোয়ার হাতে নিয়ে রাজপুত্র ঘোড়ায় চড়ে যায়, অসি শব্দের মানে সেই তলোয়ার। কিন্তু বাস্তবিকই এই অসি যেটা হৃদয়ের খাপে ভরা, তলোয়ারকে আমরা বুকের ভেতরে রাখতে পারি, হৃদয়ের খাপে ভরে রাখতে পারি, তাকে ইস্পাতের খাপে ভরে রাখতে হয়। তাহলে এটা কি তলোয়ার যেটা হৃদয়ের খাপে ভরা? না, আমরা দেখি এবার কি বলছে। শানিত ইস্পাত খণ্ড। সেই তলোয়ারটা কেমন? সেটা শানিত, শানিত মানে খুব ধারালো। ইস্পাত খণ্ড, ইস্পাতের একটা টুকরো সেটা, এবং সেটা অভঙ্গুর। অভঙ্গুর মানে
যা জীবনে কোনোদিনও কখনো ভাঙে না। বাস্তবে এমন কোনো তলোয়ার আছে পৃথিবীর বুকে যেটা কোনোদিন ভাঙবে না? শক্ত থেকে শক্ত যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যে কোনো জিনিস, সেটা বাস্তবে যদি সেটা কোনো দ্রব্য হয়, কোনো বস্তু হয়, সেটা একদিন না একদিন ক্ষয়প্রাপ্ত হবে, ভেঙে যাবে। তাহলে অভঙ্গুর তলোয়ার, যে তলোয়ারটা কোনোদিন ভাঙে না, আমরা এখানেও বুঝতে পারছি সেটা কিন্তু কোনো নর্মাল সাধারণ তলোয়ার নয়। তাহলে সেটা কি? নাম ভালোবাসা। এইবার আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। কথক বলছেন, কবি বলছেন, তিনি দিগ্বিজয়ে যাবেন দুটো জিনিসকে ভরসা করে। কি কি দুটো জিনিস? একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে ভালোবাসা। এই দুটো জিনিস তাকে সাহায্য করবে কি করতে? এই দুটো জিনিস তাকে সাহায্য করবে তার যে লক্ষ্য পৃথিবী জয় করা, তার যে লক্ষ্য মহৎ এবং বৃহৎ কিছু করা, সেইটা করতে। দুটো জিনিস কি? একটা বিশ্বাস, আরেকটা ভালোবাসা। এবার তোমাদের কাছে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আকাশে পুষ্পক কি হবে? সেটা কিন্তু বিশ্বাস। অথবা কোন জিনিসটি অভঙ্গুর, তার যে অসি তলোয়ার, যেটা প্রকৃতপক্ষে ভালোবাসা। এই বিষয়গুলো মাথায় রাখবে, এইভাবে করে বিষয়টাকে বুঝতে হবে। তো এইবার আমরা কবিতার একদম শেষ অংশে পৌঁছে গেছি। একদম শেষ লাইনে তিনি কি বলছেন? নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তার বিশ্বাস, তিনি নিশ্চিত পৌঁছবেন। কোথায় পৌঁছবেন? তৃষ্ণাহর, যেখানে কোনো কিছু নিয়ে তৃষ্ণা লাগে না, তৃষ্ণা হরণকারী, কোনো চাহিদা থাকে না যেখানে গেলে শান্তি পাওয়া যায়। কোথায়? খরজুরের দ্বীপে। খরজুর মানে হচ্ছে খেজুর। খেজুরের দ্বীপে কেন পৌঁছবেন? খেজুরের দ্বীপে গিয়ে কি করবেন কবি? এখানে বেসিক্যালি খেজুরের দ্বীপ কথাটা এই কারণেই বলা হয়েছে যে খেজুর গাছ প্রচণ্ড পরিমাণে মরু অঞ্চলে থাকে, মরুভূমি অঞ্চলে। এবার সেই গন্তব্যের কোনো মূল্য নেই যে গন্তব্য খুব আরাম করেই পাওয়া যায়। যে গন্তব্যে দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে তবে একটুখানি জলের সন্ধান পাওয়া যায়, সেই গন্তব্য অনেক বেশি লোভনীয় মানুষের কাছে, যে অনেক কষ্ট করে এসেছি, এবার এসে আমি একটুখানি শান্তি পেলাম। তো প্রকৃতপক্ষে এখানে খেজুরের দ্বীপে পৌঁছানোর অর্থ হলো দীর্ঘ কষ্টকর জীবন পাড়ি দেওয়ার পর একটা সৌন্দর্যময় ভালো অবস্থানে পৌঁছনো। সেই জন্য তিনি বলতে চাইছেন, যেহেতু তার মা দুঃখিনী, ভালো করে মনে রাখবে, দুঃখিনী জননী, তিনি দুয়োরানী। দুয়োরানী মানে কি? একটা রাজার দুটো স্ত্রী। আমাদের রূপকথার গল্পে আমরা পড়ি সুয়োরানী দুয়োরানী। সুয়োরানী সবসময় রাজার প্রিয়, দুয়োরানীকে রাজা দেখতে পারেন না দু চক্ষে। তার মানে আমরা দেখছি যে কথকের মায়েরই জীবনটা দুঃখের। তিনি সবসময় তার স্বামীর কাছে, পরিবারের কাছে, প্রিয়জনের কাছে খুব দূর দূর হয়েছেন। কাজেই সেই রকম অবস্থা থেকে কথক দিগ্বিজয়ে যাচ্ছেন তার মায়ের দেওয়া দুটো জিনিসকে ভরসা করে। একটা হলো বিশ্বাস, একটা হলো ভালোবাসা। খুব সুন্দর কথা, এবং এই ব্যাখ্যাটাই কবিতায় দিতে চাইলেন আমাদের লেখিকা, আমাদের কবি, যে তোমরা সবসময় মানবতা, বিশ্বাস, ভালোবাসা এই জিনিসগুলোকে গ্রহণ করে জীবন পথে চলবে, তাহলে জীবন পথে যে কোনো লড়াইতে, যে কোনো দিগ্বিজয় তোমরা সাকসেস পেতে পারবে। অ্যাকচুয়ালি কবিতার মধ্যে তার অন্তর্নিহিত ব্যাখ্যাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। লাইনে কি লেখা আছে সেটা যে কেউ পড়ে বুঝতে পারে, কিন্তু অন্তর্নিহিত ব্যাখ্যা, কবি কি বলতে চাইলেন, তার ব্যঞ্জনা কি, সেইটা বোঝাটাই কবিতা বোঝার মূল চাবিকাঠি। তো আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা ওভারঅল দিগ্বিজয় রূপকথা কবিতাটা বুঝতে পেরেছো। শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মানিপীঠ শিক্ষাঙ্গন। আরও ভালোভাবে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই যুক্ত হও আমাদের সঙ্গে। তার জন্য অনলাইন ক্লাসে আমি লাইভ আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।